কেমন আছিস মন্টু? আরে ভাই, আমার ভালো মন্দ এখন সব তোর হাতে। যখন থেকে তোকে 5টা বইয়ের কন্ট্রাক্ট দিয়েছি তখন থেকেই জীবনটা নরক হয়ে গেছে। 50 লাখ টাকা দিয়েছি তোকে, কিন্তু 5 মাস হয়ে যাওয়ার পরেও তুই এখনো পর্যন্ত আমাকে 2টো পেজও লিখে দিসনি। সরি ইয়ার, রাইটার্স ব্লগের ফেসটা থেকে বেরোতে চাইছি, তাড়াতাড়ি কিছু একটা লিখে দিচ্ছি। কোনো হিল স্টেশনে পাঠিয়ে দেবো নাকি যদি তোর রাইটার ব্লক ব্রেক হয়ে থাকে? আই থিঙ্ক এটাই বেটার হবে। ঠিক আছে ভাই, যেমনটা তুই বলবি, কিন্তু একটা কথা বল, এই হিল স্টেশনের পেমেন্ট তোর কাছ থেকে কেটে নেব নাকি আমাকেও দিতে হবে এটা? রাইটারদের এমনিতেই লোক জোর করে একটু টাকা দেয়, তুই টাকা দেওয়ার পর আবার ফিরিয়ে নেওয়ার কথা বলছিস আমায়? জোকস অ্যাপার্ট, বুক করে বলছি, দাঁড়া। হ্যালো মন্টু বাবু, প্রণাম। হঠাৎ কি মনে করে ফোন করলেন আমায়? আরে জনাব, আপনার কাজের জন্যই তো আপনার কথা মনে পড়বে, তাই না? ঠিকই বলেছেন। কটা বাংলো বুক করবেন আপনি? একটাই চাই শর্মা, কিন্তু এমন একটা জায়গা যেখানে বসে একজন লেখক যেন গুছিয়ে সব গল্প লিখতে পারে। আরে শুধু এইটুকুই চাহিদা মন্টু বাবু, ধরে নিন আপনার কাজ হয়ে গেছে। এমন একটা বাংলো দেখাবো না, দেখে চমকে উঠবেন, তাও সেটা অর্ধেক দামে। তাহলে তো নিশ্চয়ই কোনো না কোনো গন্ডগোল আছে ভাই। আরে স্যার, ওরকম কোনো সমস্যাই নেই, শুধু ওখানে একটা গাছ আছে, ওটার থেকেই একটু দূরে থাকতে হবে। আরে গাছ নিয়ে আমি কি খাবো নাকি? আমি রাইটার চৌধুরীর সাথে কথা বলে ওনাকে ওখানে পাঠিয়ে দিচ্ছি। কাল অথবা পরশুর মধ্যে উনি ওখানে পৌঁছে যাবেন, কিন্তু মনে রাখবেন উনি কিন্তু খুব নামকরা রাইটার, কোনো ডিস্টার্ব যেন না হয় ওনার। আরে টেনশন নেবেন না মন্টু বাবু, আপনি পাঠিয়ে দিন ওনাকে, আমি দেখে নেব। প্রণাম। আরে বাবা মিশ্র বাবু, আরে নিয়ে নেবেন আপনার 200 টাকা আপনি। হ্যাঁ, আমি কি এখান থেকে পালিয়ে যাচ্ছি নাকি? আচ্ছা, আমি এখন ফোনটা রাখছি, কাস্টমার এসেছে, টাকা কামাবো তারপর না দেবো আপনার টাকা। হ্যাঁ হ্যাঁ, প্রণাম। হ্যাঁ, আপনি কে? আমার নাম চৌধুরী। ওই মন্টু একটা... ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন করেছিলেন উনি আমাকে, আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম, কখন থেকে বসে আছি। চলুন যাওয়া যাক পাহাড়ের উপর, একেবারে খাসা ব্যবস্থা করে রেখেছি আপনার জন্য, আসুন। পরে নিন চৌধুরী মশাই, ফর সেফটি। চলুন। আরে যাব বলেই তো বাইকে উঠে বসলাম, চলুন। তাছাড়া আমার এই বাইকটার ব্যাপারে কিছু জিজ্ঞেস করুন। এই বাইকটা আমি ডেভিডের সানের থেকে নিয়েছিলাম, আরে বাইরেও নিয়ে গিয়েছিলাম আমি। দারুণ বাইক এইটা। এই নিন চৌধুরী মশাই, চলে এসেছি, এইটা আপনার বাংলো। কেমন লাগলো বলুন এবার? মাইন্ড ব্লোয়িং, এরকমই তো জায়গা চাইছিলাম। আরে তাহলে তো কথা হয়েই গেল। এই নিন আপনার চাবি আর ভিতরে চলে যান, আমি ততক্ষণ আপনার জন্য খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা করে আসি। ততক্ষণ আপনি কিচেনের মধ্যে রাখা নুডলস বানিয়ে খেয়ে নিন। কিন্তু 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 কি? ওই গাছটার থেকে দূরে থাকবেন। কেন? ওখানে কোনো ভূত প্রেত থাকে নাকি? হ্যাঁ, তার থেকেও বড় কিছু আছে ওখানে। মানে? মানে হলো যে ওটা কিন্তু এই বাংলোর সম্পত্তি নয়। ওর মালিক যদি একবার অবজেকশন করে দেয় তাহলে কিন্তু আপনার এখানে থাকা মুশকিল হয়ে যাবে। আমি জিনিসপত্র নিয়ে আসছি। হ্যাঁ মন্টু, দ্য প্লেস ইজ ড্যাম বিউটিফুল। যদি তুই এখানে থাকতিস রে, স্বর্গ এটা, স্বর্গ। আচ্ছা চল ভাই, আমার মনে হয় ও এসে গেছে। আরে চৌধুরী, এসব কি করছিস তুই রে? গল্প লিখতে এসেছিস, ড্রয়িং করতে নয়? মনে হচ্ছে কোনো অন্য জানালার পাশে বসে লিখতে হবে। এখানে তো চারদিক দিয়েই গাছটা দেখা যাচ্ছে।
হ্যাঁ মন্টু বল। আরে আমি কি বলবো, তুই তো বলবি ভাই। এত সুন্দর জায়গায় বসে কতগুলো পেজ লিখলি? কিছুই লিখতে পারিনি রে ভাই। এখানে একটা গাছ আছে যেটা আমার থটসকে ব্রেক করছে। সব জানালা দিয়ে ওই গাছটাই শুধু দেখা যাচ্ছে। দেখ চৌধুরী, বন্ধুত্ব একদিকে, বিজনেস কিন্তু আর একদিকে। আমি কিন্তু তোর এই ট্যান্ট্রাম বেশি সহ্য করতে পারবো না ভাই। কখনো রাইটার্স ব্লগ, কখনো দারুণ জায়গা। এখন দারুণ জায়গায় একটা গাছ তোকে সমস্যায় ফেলছে। এরকম বাহানা যদি তোকে করতেই হয় তাহলে প্লিজ আমার ওই সাইনিং অ্যামাউন্ট তুই আমাকে ফিরিয়ে দে। আমি অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নেব, তাও কম টাকায়। আরে তুই ভুল ট্র্যাকে যাচ্ছিস মন্টু। ওকে, কালকের মধ্যে কিছু শুরু করছি আমি। বাই। সরি গাছ বাবা, তোমাকে শহীদ হতে হবে। এইবার খেলা হবে। হ্যাঁ বলো শর্মা। আরে কি আর বলবো চৌধুরী মশাই, এটা বলুন যে বাংলোটায় মজা হচ্ছে নাকি না? বাংলো তো আপনাদের খুব সুন্দর শর্মাজি, কিন্তু এই গাছটা খুব কদাকার। আমার ভাবনাগুলোর মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই গাছটা। আমি এই গাছটা কাটতে যাচ্ছি। এই গাছটার যে মালিক, আমি তার সাথে কথা বলে নেব। আরে না না, এটা আপনি করবেন না চৌধুরী মশাই। এটা কন্ট্রাক্টেও লেখা আছে ওই গাছটা আপনি কাটতে পারবেন না। আরে কি হয়েছে শর্মাজি, এটা তো একটা গাছ। ওটা গাছ নয় চৌধুরী মশাই, ওটা হলো জলজ্যান্ত, জীবিত। ও আপনাকে নিজের ক্ষতি কিছুতেই করতে দেবে না, উল্টে ওর ক্ষতি করার জন্য আপনাকে কিন্তু ও ছেড়ে কথা বলবে না। আমার কথা শুনুন, আপনি বাংলোয় যান আর বিশ্রাম করুন। সরি শর্মা, গাছটা তো আমাকে কাটতেই হবে। চৌধুরী মশাই, চৌধুরী মশাই, চৌধুরী মশাই দাঁড়ান, যাবেন না। ভাই চৌধুরী মশাই তো গেল। এত রক্ত কেন? তোমরা নিজেদের স্বার্থের জন্য আমাকে কোথাও বাঁচতে দিচ্ছ না। আমি যেখানেই বেড়ে উঠি সেখানেই কাটতে আসো। একটা কথা জিজ্ঞেস করছি, আমি যদি না থাকি তাহলে তোমরা পৃথিবীতে থাকবে কিভাবে? আমি তো তোমাদেরকে অক্সিজেন দিই, আর তুমি আমাকেই মারছো। যদি আমি এখন তোমাকে মেরে ফেলি কেমন লাগবে? না, এটা কখনোই হতে পারে না, এটা কখনোই হতে পারে না। তাহলে বলুন কেমন লাগলো এই বাংলো? মাইন্ড ব্লোয়িং। আমি এখানেই থাকবে। তাহলে এই নিন চাবি, কিন্তু কিন্তু কি? ওই গাছটার থেকে দূরে থাকবেন। আরে এমনটা কেন বলছো তুমি? কারণ ওই গাছটা জীবিত। কালো অন্ধকার রাতে জঙ্গলের এক জনশূন্য রাস্তায় যদি আপনি অজানা কাউকে দেখতে পান, তখন তাকে কখনো লিফট দেওয়ার ভুল করবেন না। রবি গাড়িতে আছে, গাড়ি জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে। মাঝ রাতের সময় তখনই একটা মেয়ে ওকে গাড়ি থামানোর ইশারা করে। রবি ওই মেয়েটাকে দেখে, তারপর গাড়িটাকে থামিয়ে দেয়। গাড়ি মেয়েটার কাছে এসে থেমে যায়, আর রবি তাকে জিজ্ঞেস করে, এক্সকিউজ মি, আপনি এই সময় এই জনশূন্য রাস্তায়? আগে আগে আমার নাম তৃষা। আমার বাড়ির লোকেরা জোর করে আমার বিয়ে এমন এক ছেলের সঙ্গে করাতে চাইছে যাকে আমি এখনো জানিও না। আর এদিকে আমি অন্য কাউকে ভালোবাসি আর তার সঙ্গে বিয়ে করতে চাই। সেই জন্যই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। প্লিজ প্লিজ আপনি আমার সাহায্য করুন, প্লিজ। যার সঙ্গে পালাচ্ছ সে তাহলে কোথায়? মানে তোমার বয়ফ্রেন্ড? আমি ফোন করেছিলাম, কিন্তু আগে থেকেই কোনো সমস্যায় আটকে আছে। ও বলল যে আমি যে করেই হোক যেন কোথাও রাত কাটিনি। ও সকাল অবধি আমাকে রিসিভ করে নেবে। যদি আপনি আমাকে শহর অবধি লিফট দিয়ে দেন তাহলে আমি কোনো হোটেলে থেকে যাব, প্লিজ। ঠিক আছে, কোনো ব্যাপার না, বসে পড়ো। রবি তৃষাকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেল, কিন্তু ও কি আর জানতো যে ও একটা অসহায়কে মেয়েকে নয়, বরং নিজের মৃত্যুকে লিফট দিচ্ছিল। মেয়েটা নিজের ব্যাগ তুলে নেয়, তখন ওর চোখে পরিবর্তন দেখতে পাওয়া যায়। ওর নর্মাল চোখ দুটো লাল হয়ে যায়।
কিন্তু তারপর যখন ও রবির দিকে ঘুরে তাকালো তখন আবার সেটা নর্মাল হয়ে যায়। ও হালকা স্মাইল করতে করতে বলল, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যদি না থাকতেন তাহলে ইটস ওকে, কিন্তু যদি তোমার খারাপ না লাগে তাহলে তুমি আমাদের বাড়িতে থাকতে পারো। তোমার বয়ফ্রেন্ডকে ওখানে রেখে নাও। কিন্তু আপনার ফ্যামিলি? আরে সে নিয়ে চিন্তা করো না, আমার ওয়াইফ খুব বুদ্ধিমতী মেয়ে, কোনো টেনশন হবে না। আপনি খুব ভালো মানুষ। হাই রবি। রবি জয়া, এর নাম তৃষা। এর পেরেন্টস জোর করে এর অন্য কোথাও বিয়ে করাতে চেয়েছিল। এর সাথে বাড়ি থেকে পালানোর সময় জঙ্গলে দেখা হয়েছিল, তাই আমি একে এক রাতের জন্য এখানে বাড়িতে নিয়ে এলাম। সকালে এর বয়ফ্রেন্ড একে আনতে চলে আসবে। আর তৃষা এই আমার স্ত্রী। হ্যালো হ্যালো, ভালো করেছো যে তুমি ওকে নিজের সাথে নিয়ে এসেছো। এসো না, ভেতরে এসো। আর তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার গরম করে দিচ্ছি। অনু আর অমলও খাওয়ার জন্য অপেক্ষা করছে। যাও। রবি প্রথম ভুল তখন করেছিল যখন ও এক অজানা মেয়েকে লিফট দিয়েছিল, আর ওর দ্বিতীয় ভুলটা ছিল যখন ওই মেয়েটাকে নিজের বাড়ির অবধি নিয়ে আসে। এটা করে রবি নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সমস্যায় ফেলে দিয়েছিল। হাই বাচ্চারা, হাই। চলো খাওয়া শুরু করো, তাড়াতাড়ি খেয়ে নাও বাচ্চারা, নাহলে আমি খেয়ে নেবো। হ্যাঁ মা, ওই আন্টিটা ভালো নয়। কেন, কি হয়েছে? মা, ওই আন্টিটা না একটা ডাইনি। অনু, অমল এরকম কথা বলে না, উনি আমাদের অতিথি, তাই না? না মা, দিদি ঠিক বলছে, ও চোখ। শোনো, এবার অনেক হয়েছে, শুয়ে পড়ো। ওফো, এই লাইটটাকেও এক্ষুনি যাওয়ার ছিল। বাইরে তো সবার বাড়িতেই লাইট আছে, শুধু আমাদের এখানেই লাইট নেই। মনে হয় ফিউজ ঢিলা হয়ে গেছে, আমি একটু দেখে আসছি। রবি যাওয়ার জন্য উঠতে লাগলো, আর তখনই মৃত্যুর খেলা শুরু হয়ে যায়। লাইট ছাড়াই সিলিং ফ্যান স্পিডে চলার কারণে সবাই ঘাবড়ে যায়। রবি, একটু দেখো তো এই পাখাটা লাইট ছাড়াই কিভাবে চলছে। আমি তো কিছু বুঝতেই পারছি না, কি হচ্ছে এইসব। বাচ্চারা ঠিক বলেছিল তোমাদের দুজনকে, আন্টি একটা ডাইনি, আর এখন এই ডাইনি আন্টি তোমাদের সবাইকে খেয়ে ফেলবে। লোকেদের সাহায্য করা খুব ভালো কথা, কিন্তু অজানা যাকে তাকে অতিথি বানিয়ে ঘরে কখনো আনা উচিত নয়, কারণ যে কেউ যখন খুশি খুনি অতিথি হয়ে আপনার পরিবারকে শেষ করে দিতে পারে। কোনো মানুষকে এতটাও অপমান করা উচিত নয় যে সে নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, তার নিজের জীবনের উপর ঘৃণা হয়, কারণ এরকম মানুষ প্রচণ্ড ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আর যদি বিষয়টা তার গায়ের রং নিয়ে হয় তাহলে সে আরও ভয়ঙ্কর কিছু করে ফেলতে পারে। আজকের এই কলিযুগে আমি এরকমই একটি গল্প আপনাদের বলতে চাই। শহরের একটি বড় কলেজে দিব্যা নামের একজন মেয়ে পড়তে আসত। সে পড়াশুনোয় অত্যন্ত ভালো ছিল বলে সর্বদা ক্লাসে প্রথম স্থান অধিকার করত, কিন্তু সে সবসময় দুঃখী আর একা একা থাকত। আর এর কারণ ছিল তার গায়ের কালো রং। তার নিজের কালো রং নিয়ে অত্যন্ত লজ্জা ছিল। ক্লাসে তার সঙ্গে যে মেয়েরা পড়তো তারাও তার এই কালো রং নিয়ে বিরক্ত হতো। একদিন কলেজ ছুটির পরে
যখন দিব্যা নিজের বাড়িতে যাচ্ছিল সে সময় হঠাৎ তার দুই বান্ধবী মঞ্জু আর নিতা তার সামনে এসে দাঁড়ায় আর তাকে নিয়ে মজা করতে থাকে। আরে কি ব্যাপার বিদ্যা, আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরছো? কিছু না, আমাকে বিরক্ত করো না, যেতে দাও। আরে চলে যেও, আমাদের সাথে একটু কথা তো বলে যাও। কে জানে আমাদের সাথে কথা বলতে বলতে তুমি আমাদের মতো ফর্সা হয়ে যেতে পারো, আর অত কুৎসিত দেখতে থাকবে না। মঞ্জু আর নিতা হাসতে থাকে। দিব্যার আরে না না নিতা, এটাও হতে পারে যে কথা বলতে বলতে ওর মতো আমরাও কালো হয়ে যাই আর আমরা বিচ্ছিরি দেখতে হয়ে যাই। না অঞ্জু, সেটা হবে না, কারণ ওর গায়ের রং তো ওর গায়েই থাকবে, সারা জীবন ওর গায়ের রং কালোই থাকবে। দুজন আরো বেশি হাসতে থাকে। দিব্যার এইবার প্রচন্ড রাগ হয়। তোমরা সবাই খুব খারাপ, তোমাদের এইসব ব্যবহারের কারণেই আমার কতটা কষ্ট হয় এসব কি তোমরা জানো? বেশি কথা বলার প্রয়োজন নেই, যা বেরো, বেশি জ্ঞান দিতে এসেছেন আমাদের। ঠিকই বলেছো, কাল ভালো করে সাবান দিয়ে রগড়ে রগড়ে চান করো, হয়তো তোমার কালো রং একটু কমতে পারে। তারা আরো বেশি করে হাসতে থাকে। দিব্যা মাথা নিচু করে ওখান থেকে চলে আসে। দিব্যা মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বাড়িতে আসে। বাড়িতে তার মাও ছিল। কি হয়েছে মা, এত কাঁদছিস কেন? আমি কালকে থেকে কলেজে যাব না। কেন, টিচার কিছু বলেছেন বুঝি? না, সেটা নয়। তাহলে কি হয়েছে? ক্লাসের সব মেয়েরা আমি কালো বলে আমাকে নিয়ে ঠাট্টা করে, তাই আমি যাব না। বিদ্যা, এই কথা বলতে নেই, এই সব ঘটেই থাকে, এতে এত চিন্তা করিস না, তুই শুধু পড়াশোনা কর। এই কথা বলে মা নিজের কাজ করতে রান্নাঘরের দিকে চলে গেল। কেউ আমাকে বোঝে না, আর আমার যেটা নিয়ে কি কষ্ট হয় সেটা আমি কাকে বোঝাবো? আর দিব্যা কাঁদতে লাগলো। কয়েকদিন পরে দিব্যা হাসতে হাসতে কলেজে ঢুকছিল। সমস্ত মেয়েরা তাকে আবার রাগাতে লাগলো। দিব্যা চুপচাপ গিয়ে নিজের বেঞ্চে বসে পড়ল। মঞ্জু ওর পাশে এসে বসলো আর ওর সাথে কথা বলা শুরু করলো। কি হলো, আজকে খুব খুশি মনে হচ্ছে? কিছুই না, এমনি আমার মনটা আজকে ভালো লাগছে। কেন, তুমি ফর্সা হয়ে যাবে নাকি? না, আরো ভালো কিছু ঘটতে চলেছে, হয়তো সবকিছু ঠিক হতে চলেছে। কি ঠিক হতে চলেছে, আর কিভাবে? সেসব আমি জানি না। তোমার মাথাটাই গেছে মনে হচ্ছে, কি উল্টো পাল্টা বকছো। না, কিন্তু ওইসব ছাড়, এই নে চকলেট খা, আমার মা নিজের হাতে এটা বানিয়েছে। দারুণ তো। আচ্ছা, তোমার এই ক্লাসে আসার আর আমার সাথে কথা বলার কিছু তো লাভ হলো। মঞ্জু সেই চকলেটটা নিয়ে খাওয়া শুরু করলো। বাহ, দারুণ খেতে তো। আর আছে? না, এখন আমার কাছে নেই, কিন্তু বাড়িতে আছে। এটা শুধু টেস্ট করানোর জন্য এনেছিলাম। ঠিক আছে, কালকে আরো বেশি করে এনো। পরের দিন যখন দিব্যা কলেজে এলো তখন ক্লাসের সমস্ত মেয়েরা এক জায়গায় জড়ো হয়েছিল। দিব্যা গিয়ে দাঁড়ালো নিতার পাশে। কি হলো, সব ঠিক আছে তো? এসে গেছিস? অলক্ষণে তোরই খামতি ছিল। কিন্তু কি হয়েছে? অঞ্জু কাল রাত থেকেই খুব অসুস্থ, ডাক্তার বুঝতেই পারছে না কি হয়েছে। দিব্যা মঞ্জুর কথা শুনে খুব খুশি হলো। সে নিজের বেঞ্চে চলে এলো। তার মানে এই চকলেটটা সত্যিই কাজ করছে, তার মানে সবকিছু ঠিক হয়ে যাবে। অঞ্জুরটা তো হয়ে গেল, এইবার বাকি সবার পালা। দিব্যা নিজের ব্যাগ থেকে অনেকগুলো চকলেট বার করলো, তারপরে ফিরে গেল সেই মেয়েগুলোর কাছে। শোনো, আমি জানি তোমাদের সবার খুব টেনশন হচ্ছে, তাই তোমাদের সবার টেনশন কমানোর জন্য আমি চকলেট নিয়ে এসেছি। এগুলো আমার মা বাড়িতে বানিয়েছে, তোমরা সবাই খাও, তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, এখন আর চিন্তা করেই বা কি হবে। আর এই অলক্ষণে মেয়েটা প্রথমবার কিছু এনেছে, তাহলে খেয়েই দেখি। মেয়েরা চকলেটগুলো খেলো আর নিজেদের জায়গায় বসে পড়ল। পরের দিন মঞ্জু কলেজে এলো।
দিব্যা যখন মঞ্জুর চেহারাটা দেখলো তখন সে জোরে জোরে হাসতে লাগলো। মঞ্জুর গায়ের রং দিব্যার মতো কালো হয়ে গিয়েছিল। এবার কেমন লাগছে কালো রং? রাগাও আমাকে, এবার রাগাও। আমি খুব ভালো করেই জানি যে এই সব তুই করেছিস। ওই চকলেটে তুই নিশ্চয়ই কিছু মিশিয়েছিলি, আর সেটা খেয়েই আমার এই অবস্থা হয়েছে। মঞ্জু কলেজের প্রিন্সিপালের কাছে দিব্যার নামে কমপ্লেন করল। প্রিন্সিপাল দিব্যা আর তার মাকে কলেজে কল করল। ততদিনে সমস্ত মেয়ের গায়ের রং কালো হয়ে গিয়েছিল, আর সেটা দেখে দিব্যা খুব খুশি হয়েছিল। এখানে কি হচ্ছেটা কি? আপনি দিব্যাকে কি এমন চকলেট বানিয়ে দিয়েছেন যার থেকে এই সমস্তগুলো হচ্ছে? আমি তো ওকে কোনো চকলেটই দিইনি। কি রে, স্যার কি বলছেন? উত্তর দে। স্যার, এই চকলেটটা আমাকে মা দেয়নি। তাহলে কে দিয়েছে আর কেন? স্যার, একদিন আমি কলেজের পিছনে কাঁদছিলাম, কারণ সবাই আমার কালো রঙের জন্য আমাকে নিয়ে ঠাট্টা করত। তখনই সেখানে একটা লোক আসে। কি ব্যাপার মা, এই সাত সকালে তুমি কেন কান্নাকাটি করছো? আপনি কে? আমি হলাম সেই মানুষ যে তোমার সমস্যার সমাধান করবে। তোমার কি সমস্যা আমাকে বলো। আমার ক্লাসের সব মেয়েরা আমার কালো রঙের জন্য আমাকে নিয়ে ঠাট্টা করে, আর এই জন্য আমার খুব কষ্ট হয়। ও, এই ব্যাপার। তুমি একটা কাজ করো, এর একটা সমাধান আছে আমার কাছে। সেই তান্ত্রিক কালা জাদু দিয়ে অনেকগুলো চকলেটস তৈরি করল আর সব দিব্যাকে দিয়ে দিল। এটা তুমি তাদেরকে খাওয়াবে যারা তোমাকে নিয়ে মজা করে, আর তারপরের সব কাজ এই চকলেট করবে। এবার তুমি যাও, সবকিছু ঠিক হয়ে যাবে। ওনার কথাতেই আমি এসব করেছি, আর এবার আমার খুব ভালো লাগছে। ওদের সবাইকে এবার আমার মতোই দেখতে লাগছে। এইবার কেউ আমাকে আর কালো বলে রাগাবে না। প্রিন্সিপাল সমস্ত ব্যাপারটা বুঝতে পারলেন। তোমাদের সকলের লজ্জা পাওয়া উচিত। তোমরা দিব্যার গায়ের রং নিয়ে ওকে অপমান করতে, সেই জন্যই ও এরকম করেছে। আমি কখনোই বলছি না এটা যে ও ঠিক করেছে, কিন্তু তোমাদের মতো মানুষদের ভুলই সব থেকে বেশি। এই ঘটনার পরে প্রিন্সিপাল সেই তান্ত্রিকের খোঁজ অনেক করেছিলেন, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। আর সেই মেয়েগুলো সেই একই রকম রয়ে গেছে, কালো। দেখুন মিস্টার শর্মা, আপনি বোঝার চেষ্টা করুন। যদি আপনি ওভারড্রাফটের লিমিট না বাড়ান তাহলে এই কন্ট্রাক্ট আমাদের হাত থেকে চলে যাবে। আই এম সরি সুনীল বাবু, আমি আগেই আপনার লিমিট 5 লক্ষ বাড়িয়ে দিয়েছি। এর থেকে বেশি আমি বাড়াতে পারবো না। আপনি প্লিজ আমারও সমস্যাটা বুঝুন। আমি প্রোটোকলের এগেনস্টে যেতে পারবো না। কিসের প্রোটোকল মিস্টার শর্মা? আমাদের মতো মিডল ক্লাস বিজনেসম্যানদের আপনারা হাজার হাজার প্রোটোকল বলতে থাকেন, কিন্তু এই দেশের বড় বড় শিল্পপতিদের কোটি কোটি টাকা লোন দেওয়ার সময় আপনাদের প্রোটোকল কি তেল আনতে চলে যায়? এ আপনি কেমন কথা বলছেন সুনীল বাবু? একটু মুখ সামলে কথা বলুন। চলো এখান থেকে ভাই, আমরা অন্য কিছু ভাববো। অমিত প্লিজ, তুমি তো জানো যদি প্রজেক্ট হাত থেকে চলে যায় তাহলে আমাদের মিডল ক্লাস বিজনেস লেভেল থেকে উঠতে বহু বছর লেগে যাবে। আমি আপনার সমস্যাটা বুঝতে পারছি সুনীল বাবু, কিন্তু আপনি আমার সমস্যাটা বোঝার চেষ্টা করছেন না। আমি শুধু এইটুকুই বলতে পারি যে আপনি যখন কোনো বড় শিল্পপতি হয়ে যাবেন তখন আপনার জায়গায় অন্য কেউ হবে। এটাই আমাদের সিস্টেম। আই হোপ আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ ম্যানেজার সাহেব, টাকা পেয়ে গেছি। টাকা পুরো আছে তো শেট্টি বাবু? আগে হ্যাঁ, পুরো 25 লক্ষ আছে। ঠিক আছে শেট্টি বাবু, মেয়ের বিয়েতে রাখতে ভুলবেন না। আরে আপনি তো নিজের লোক, আপনাকে দিয়ে তো অনেক কাজ করাতে হবে। একদম, আগেই পৌঁছবো। ঠিক আছে, আসি এখন। আমরাও চলি তাহলে শর্মা বাবু। এখন আমরা কি করব? যখন সমাজ সাথে না থাকে তখন উল্টো পথ ধরতে দেরি করা উচিত নয় অমিত, না হলে অর্ধেক জীবন গরিব হয়েই কেটে যায়। আর আমি গরিব হয়ে মরতে চাই না। এই প্রজেক্ট যে কোনোভাবে পুরো হবে। তোর কোনো কথা আমার মাথায় ঢুকছে না। তুই বলতে কি চাইছিস? ওই লোকটাকে লুটে নেব। ওর কাছে পুরো 25 লক্ষ টাকা আছে, ওতেই কাজ হয়ে যাবে। তুই পাগল নাকি?
আমরা কোনো চোর ডাকাত নয় সুনীল, আমরা বিজনেসম্যান। বিজনেসম্যান বলেই জানি যে সমস্যার সময় কি করাটা ঠিক হবে। এবার তুই সাথ দে বা না দে, আমি এই কাজটা করেই ছাড়বো। বল তুই কি করতে চাস? যদি ও আমাদেরকে চিনে ফেলে তখন? তাহলে ওকে মেরে ফেলবো। তাড়াতাড়ি বল, সাথ দেবি নাকি আমি একাই যাব? ও চলে যাচ্ছে, টেনশন নিস না, আমি এই কাজ একাই করে নেব। দাঁড়া, চল সামনে গিয়ে বাঁদিকে থামা। কি হয়েছে বাবা? কিছু না আঙ্কেল, গাড়ি একটু গরম হয়ে গেছে। আরে আপনারা তো এক্ষুনি ব্যাংকে ছিলেন তাই না? ঠিক আছে, সামনে একটা গ্যারেজ আছে, ওখান থেকে আমি একটা মেকানিককে পাঠাচ্ছি। তুমি আমাকে কেন মারছো? আমি তোমার কি ক্ষতি করেছি? আমি তো তোমাদের প্রথমবার ব্যাংকেই দেখেছিলাম, ব্যাস। আমাদের কোনো শত্রুতা নেই, শত্রু তো এই সময়টা। আমাদের টাকা দরকার ছিল, যেটা তোমার কাছে আছে, সেটার জন্য আমরা এসব করলাম। না না, তুমি এটা করতে পারো না। এই টাকা আমার মেয়ের বিয়ের জন্য ছিল, আমি তোমাকে এই টাকা নিয়ে যেতে দেব না। হে আত্মা, এই পৃথিবীতে তোর সময় পূর্ণ হলো, চলে আয়, আমার সঙ্গে জুড়ে যা, চলে আয়। না প্রভু, আমি আসবো না। যতক্ষণ না আমি দোষহীন এই মৃত্যুর প্রতিশোধ না নিয়ে নি, ততক্ষণ আমি এখান থেকে কোথাও যাব না। এটাই তো জীবন চক্র আত্মা। জীবের মাটিতে আসার অজুহাত অনেক আছে, সেইভাবে যাওয়ারও অনেক অজুহাত রয়েছে। সেই অজুহাতের মধ্যে একটা অজুহাতের হাতে তুমি আমার কাছে ফিরে এসেছো। আমার আসতে কোনো সমস্যা নেই প্রভু, কিন্তু যে লোকগুলো আমার মেয়ের বিয়ে আর ওর ভবিষ্যতে প্রশ্নচিহ্ন লাগিয়ে দিয়েছে, আমি তাদের থেকে প্রতিশোধ নিতে চাই। আমি ওদের লোভের ফলটা দেখাতে চাই। যদি এই জীবনে আমি কখনো কোনো ভালো কাজ করে থাকি, তাহলে ওর ফল আমাকে দিয়ে দাও প্রভু। আমাকে আমার মৃত্যুর প্রতিশোধ নিতে দাও। এই পৃথিবীতে থেকে তুমি শুধু একটা নয়, অনেকগুলো কাজ ভালো করেছো আত্মা। সেই কাজের ফলস্বরূপ আমি তোমার এই ইচ্ছেটাকেও পুরো করে দিচ্ছি। অধর্মের ধর্মের থেকে পরাজিত হওয়া আর খারাপকে ভালোর হাতে নষ্ট হওয়াই আসল নিয়তি। কিন্তু এতে একটা সমস্যা আছে আত্মা। কেমন সমস্যা প্রভু? তোমার শরীরকে তো কুচলে দেওয়া হয়েছে, আর শরীর ছাড়া আমি তোমাকে প্রতিশোধ নেওয়ার অনুমতি দিতে পারবো না। প্রভু, যে পাথরগুলো দিয়ে ওরা আমার শরীরকে নষ্ট করেছে, আমি চাই আমাকে সেই পাথরের মধ্যেই ঢুকিয়ে ইনসাফ করতে আমার সাহায্য করো। তোমার এই ইচ্ছে পূরণ হলো আত্মা, তথাস্তু। এটা আমাদের জিতের খুশিতে। চিয়ার্স। আরে এটা কি ছিল? কি জানি, কিন্তু মনে হয় কিছু পড়ে গেছে। মরার জন্য তৈরি হয়ে যাও। তুমি কে?
আরে পাথরের মতো চেহারা কেন তোমার? আমাদের সঙ্গে তোমার কি শত্রুতা যে তুমি আমাদেরকে মারতে চাইছো? তুমি 3টে প্রশ্ন করেছো, তাই শেষের প্রশ্নটার আমি সবার শেষে উত্তর দিচ্ছি। তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, শত্রু তো এই সময়টা। আমাকে আমার টাকা ফেরত চাই, যেটা তোমার কাছে ছিল। সেটার জন্যই আমি এখানে এসেছি। দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো এই চেহারা তোমরাই দুজন আমাকে দিয়েছো। আর প্রথম প্রশ্নের উত্তর, হ্যাঁ, আমি সেই লোকটা যার ব্যাপারে ভেবে তোমাদের ঘাম ছুটে যাচ্ছে, যার মেয়ের বিয়ের টাকা তোমরা চুরি করে তাকে মেরে দিয়েছো। আমি সেই শেট্টি। না, তো এটা হতে পারে না। তো তুমি তো মরে গেছিলে। হ্যাঁ, আমি মরে গেছিলাম, কিন্তু তোমার মতো টাকার অন্ধ অধর্মী লোভী মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ভগবানও নিজের নিয়ম বদলে নেয়। এই বদলে যাওয়া নিয়মের পূর্ণতা তোমাদের দুজনের মৃত্যুতে পুরো হবে। তো না না, আমাদের মেরো না। আমি তোমার টাকা তোমাকে ফেরত দিয়ে দেব। তুমি আমাদের মেরো না, আমাদের মেরো না। এই নাও তোমার টাকা। টাকা দিয়ে মৃত্যুকে কেনা যায় না খারাপ আত্মা। আর ওই টাকা দিয়ে মোটেই নয়, যেগুলো তোমাদের নিজের নয়। সময় পূর্ণ হয়েছে আত্মা, চলে এসো, আমার সাথে বিলীন হয়ে যাও। ধন্যবাদ প্রভু, আমাকে এই রূপেই নিয়ে যাও। বাবা, কলিযুগের এরকমই বিচিত্র গল্পগুলো সময় মতো দেখার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর বেল আইকনে টিপতে ভুলবেন না।